হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্বাসক্রিয়া এবং শ্বসন জুলজির 5 নম্বর অধ্যায় নিয়ে। এই অধ্যায়ের জন্য তোমাদের সিকিউ, এমসিকিউ, ক খ এই সব কিছুর জন্য যা যা লাগবে, যা যা ইম্পর্টেন্ট সব কিছু তোমাদের এখানে বেসিক সহ পড়ানো হবে, দেখানো হবে। দেন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এটা আলোচনা করা হবে। তোমরা নিজেরা পড়ার সময় যদি এই প্যাটার্নটা ফলো করতে পারো তাহলে নিশ্চিতভাবে এইচএসসিতে একটা সিকিউ এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। তো চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। তো এই চ্যাপ্টারটার নাম হলো শ্বাসক্রিয়া এবং শ্বসন। নাম শুনেই বুঝতেছো এটা হচ্ছে শ্বসনতন্ত্র রিলেটেড। এখানে তুমি দেখতে পাইতেছো আমাদের ফুসফুস, তাই না? এর হচ্ছে ফুসফুস, নিচে ডায়াফ্রাম, দেন হচ্ছে এখানে আমাদের ট্রাকিয়া আছে। তো এটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র। তো শ্বসনতন্ত্র কি এই জিনিসটা আমরা একটু ভেঙে শুরু করব। তার আগে আমরা দেখে নিই এটা আসলে শুরু হইতেছে কই থেকে। এই শ্বসনতন্ত্র জিনিসটা শুরু হয় আমাদের নাক দিয়ে। আমরা সবাই জানি নাক দিয়ে আমরা বাতাস নিই। তো নাক দিয়ে এটা শুরু হয়ে শেষ হয় এটা কোথায় গিয়ে? ফুসফুসে গিয়ে। তো আমরা একবারে শুরু থেকে দেখি, একবারে নাক থেকে। এই জিনিসটা তোমরা আগে দেখে নাও, তারপরে আমরা এখানে টিপিক্যাল যে পড়াশোনা আছে তার মধ্যে ঢুকবো। আগে বোঝা বেশি জরুরি। আচ্ছা, এখানে হইতেছে আমাদের মাথা দেখতে পাইতেছি, এখানে আমাদের নাক দেখতে পাবো। কিছু জিনিসপাতি আমরা সরাই দিই, তাইলে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো জিনিসগুলো। বোনস আমাদের লাগবে না, মাসেল থাকুক, লিগামেন্টস লাগবে না, ভেইন লাগবে না, আর্টারি লাগবে না, নার্ভও লাগবে না, রেসপিরেটরি ডাইজেস্টিভ থাকুক, এন্ডোক্রাইন থাকুক, লিম্ফেটিক লাগবে না, ইনভেন্ট লাগবে না। আচ্ছা, এখন মোটামুটি জিনিসটা দেখে তুমি একটু বুঝবা। এটা হইতেছে আমাদের মুখ গহ্বর, তাই না? এখানে হইতেছে আমাদের মুখের গহ্বর ছিল, এটা হইতেছে আমাদের জিহ্বা, তাই না? এটা জিহ্বা। তাহলে এটা আমাদের মুখ গহ্বর, যেদিকে হচ্ছে আমরা খাবার খাই, মানে আমাদের মুখের এই ছিদ্রটা, ঠিক আছে? দেন হচ্ছে এটা হইতেছে নাকে তরুণাস্থি দেখতে পাইতেছ। নাকের হাড্ডি আমি সরাই দিছি, এখানে শুধু তরুণাস্থিটা দেখা যাচ্ছে। তো এই তরুণাস্থির এখানে দেখো দুইটা ছিদ্র আছে, সেই নাকের ছিদ্র। এই ছিদ্র দিয়ে বাতাস এই বরাবর আসে। এখানে হাড্ডি কিছু নিয়ে আসি, একটা ম্যান্ডিবল সরাই দিই, এগুলো সব দাঁত, কয়েকটা দাঁত সরাই দিই। আচ্ছা, এখন মোটামুটি একটা জিনিস স্ট্রাকচার দেখতে পাইতেছ। এটা হচ্ছে নাকের ছিদ্র ছিল, নাকের ভিতর দিয়ে এদিকে বাতাস ঢুকে, ঠিক আছে? বাতাস ঢুকে দেন হচ্ছে নাকের পিছনে এখানে দেখো ছিদ্র দেখতে পাইতেছো, এখানে কিছু। এই হচ্ছে সেই ছিদ্র, এই যে এইটা সেই ছিদ্র, এই ছিদ্র দিয়ে বাতাসটা বের হয়ে আসে পিছন দিয়ে। তো এই ছিদ্র তারপরে হইতেছে প্রবেশ করে এই জায়গাটায়, ঠিক আছে? তো আমরা যে ছিদ্র দিয়ে আমরা নাকের ভিতরে বাতাসটা নিতেছি এটাকে বলতেছি আমরা সম্মুখ নাসারন্ধ্র। নাসা বলতে আমরা নাককে বা নাসিকাকে বুঝাইতেছি, আর সম্মুখ বলতে সামনে বুঝাইতেছি। তো সামনের যে নাসারন্ধ্র বা সামনে যে নাকের ছিদ্র এটা কি বলতেছি আমরা? সম্মুখ নাসারন্ধ্র বা নাসিকা রন্ধ্র। তারপরে নাকের ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে, মানে এই রাস্তা দিয়ে বের হওয়ার আগে নাকের ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে ওইটাকে বলতেছি আমরা নাসা গহ্বর বা ন্যাসাল ক্যাভিটি। এটা হচ্ছে একটা ফাঁকা জায়গা। আমরা হাড্ডি সরাই দিলে ওইটা আবার ভালো করে দেখতে পাবো, হাড্ডি একটু পরে সরাই দিয়েছি। আর এটার পিছনে যে ছিদ্রটা দেখতে পাইতেছো, এখানে যে ছিদ্র দিয়ে এই বাতাসটা এই গলার এই জায়গাটায় আসতেছে, এই পশ্চাৎ নাসারন্ধ্র এটার নাম। এটার যে ছিদ্রপথ আছে, যেই ছিদ্রপথ দিয়ে বাতাসটা বের হয়ে এই গলার ভিতরে আসতেছে সেটাকে বলি দিতেছি আমরা কোয়ানা। কি বলি? কোয়ানা, ঠিক আছে? এখন আমরা হাড্ডিটা সরাই দিয়ে আবার দেখি। তো এখানে নাক দিয়ে বাতাস ঢুকছে, ঢুকে এই বরাবর এই জায়গাটায় আসছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটাকে বলে দিতেছি আমরা গলবিল। তো গলবিলের আবার কয়েকটা অংশ আছে। নাকের পিছনে যে অংশটুকু আছে, এই যে এতটুকু, যেখানে ওই যে পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে বাতাসটা আসলো, ওইটাকে বলতেছি হচ্ছে আমরা নাসা গলবিল। কি গলবিল? নাসা গলবিল। তারপরে দেখো এটা হচ্ছে আমাদের মুখ গহ্বর, তাই না? তো এখানে মুখ গহ্বরের পেছনে যে অংশটুকু থাকবে, এই গলবিলের যে অংশটুকু আছে মুখ গহ্বরের পিছনে, এটাকে বলতেছি আমরা ওরোফ্যারিংস বা তোমার মুখ গহ্বর সংলগ্ন তোমার ফ্যারিংসের অংশ বা গলবিলের অংশ। দেন এরপরে আছে হচ্ছে আমাদের ল্যারিংস বা স্বরযন্ত্র। এই স্বরযন্ত্রের পিছনে যে ফ্যারিংসের অংশ বা আমাদের যে গলবিলের অংশ সেটাকে বলি হচ্ছে আমরা ল্যারিঙ্গোফ্যারিংস। তো এই নামগুলো না জানলে হবে, তুমি জাস্ট নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস এই নামটা খেয়াল রাখো, যে এটা নাসা ছিদ্র বা তোমার পশ্চাৎ নাসারন্ধ্র এটার পিছনে অবস্থিত, তাই জন্য এটাকে বলতেছি আমরা নাসা গলবিল, আর এটা হচ্ছে গলবিলেরই একটা অংশ। তাইলে দেখো বাতাসটা নাক দিয়ে ঢুকলো, ঢুকে দেন এই নাসা গলবিলে গেছে। নাসা গলবিল দিয়ে কই যাইতেছে এটা? এই নাসা গলবিল, তারপরে মুখের পিছনে যে মুখ গলবিল, তারপরে হইতেছে এখানে ল্যারিঙ্গোফ্যারিংস বা
ষড়যন্ত্রের পিছনে যে গলবিলের অংশ। তো এই জিনিসটা নাক দিয়ে প্রবাহিত হয়ে এই পর্যন্ত আসলো, দেন এটা ঢুকতেছে তোমার এই ষড়যন্ত্রের ভিতরে। ষড়যন্ত্র কি বা ভোকাল কর্ড কি এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি, আমরা শ্বসনযন্ত্রের আরেকটা ছবি দেখব, তো ওইখানে আমরা এটা আলোচনা করব। আপাতত জাস্ট দেখো বাতাসটা নাক দিয়ে এসে এর ভিতরে ঢুকতেছে, ঠিক আছে? কিভাবে ঢুকতেছে না ঢুকতেছে এটা হচ্ছে আমরা আলোচনা করতেছি। তো আমাদের এতটুকু বোঝা শেষ মুখ থেকে কিভাবে বাতাস গলায় আসতেছে। এখন আমরা আমাদের ফুসফুস সহ যে ছবিটা আছে এটা হচ্ছে আমরা দেখব। তো এই সেই হইতেছে ষড়যন্ত্র বা ল্যারিংস, যেটার কথা তখন আমরা বলতেছিলাম যে গলার ভিতর দিয়ে গলবিল হয়ে বাতাসটা এখানে আসতেছে। তো এখানে বাতাসটা ঢুকে কোন দিক দিয়ে, এখানে দেখো একটা ফাঁকা ছিদ্র আছে। এখানে যদি আমরা কিছু জিনিস আলাদা করে নিই, রেসপিরেটরি জাস্ট আলাদা করে দিই, এগুলো সরিয়ে দিই। ঠান্ডা লাগছে এর মধ্যে ক্লাস নিতে, যে গলা বারবার খুব খুব করতেছে, একটা সাউন্ডের প্রবলেম হইতেছে। আচ্ছা, এখানে এই জিনিসটাকে আমরা বলছি আমাদের ষড়যন্ত্র বা ল্যারিংস, ঠিক আছে? এখন এই জিনিসটা হচ্ছে আমরা একটু ভালো মতন পড়াশোনা করব। এটার মধ্যে বেশ কিছু কার্টিলেজ বা তরুণাস্থি আছে, ঠিক আছে? এটার সামনে যে করুণাস্থি আছে, এই তরুণাস্থির নাম হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। মানে হইতেছে এই যে ছেলেদের এখানে গলা একটা অংশ উঁচা হয়ে থাকে না, ওইটা আসলে থাইরয়েড কার্টিলেজেরই অংশ। থাইরয়েড কার্টিলেজের এই অংশটা ওইটা অ্যাকচুয়ালি এইখানে যেটা আমরা ফিল করি, এটার একটা নাম কি দিয়ে আছে, অ্যাডামস অ্যাপেল, ঠিক আছে? অ্যাডামস অ্যাপেল এটা। দেন হচ্ছে এখানে আরও কিছু তরুণাস্থি আছে, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। দেন হচ্ছে এখানে আছে ক্রিকয়েড কার্টিলেজ। দেন এখানে তুমি পাইতেছো এপিগ্লটিস, এটাও একটা কার্টিলেজ। দেন এখানে হইতেছে তোমার বইয়ে কয়েকটা নাম দিয়ে আছে, অ্যারিটিনয়েড, এরকম কিছু। এগুলো তুমি এই যে এখানে পাবা। এখানে আছে হচ্ছে কর্নিকুলেট, দেন হচ্ছে উপরে কুনিফর্ম আছে, দেন হচ্ছে এর নিচে এই জায়গায় আছে হচ্ছে অ্যারিটিনয়েড। তো এগুলো হইতেছে এখানকার তরুণাস্থি, ঠিক আছে? তরুণাস্থিগুলো চেনা গেল। তো এই তরুণাস্থিগুলো তোমার এই ষড়যন্ত্রের স্ট্রাকচারটা তৈরি করে। এর পাশাপাশি এখানে কিছু মাসেল থাকে বা পেশি থাকে। পেশিগুলো এই দেখো লাল কালারের, ঠিক আছে? এগুলো হচ্ছে সেই পেশিগুলো যেগুলো ষড়যন্ত্রের পেশি বা ভোকাল কর্ড আমরা বলে থাকি। এগুলো কি করে, কন্টিনিউয়াসলি সংকুচিত প্রসারিত হয়। তো কন্টিনিউয়াসলি সংকুচিত প্রসারিত হইলে কি হয়, এখানে দেখো একটা ছিদ্র আছে, এই এপিগ্লটিস, এটা যদি আমরা সরাই দিই, এখানে লিগামেন্টটাও সরাই দিই, দেন আমরা এখানে দেখো একটা ছিদ্র দেখতে পাইতেছি, তাই না? এই হচ্ছে সেই ছিদ্র, যে ছিদ্র দিয়ে বাতাসটা বের হয়। সেই বাতাসটা ইউজ করেই তো আমরা কথা বলি, তাই না? এখন ওই বাতাসটাকে এই পেশিগুলো বিভিন্নভাবে কম্পিত হয়ে বাতাসটাকে নিজে নিজে কম্পিত করে ফেলে। এখন ওই বাতাসের কম্পনটাই সাউন্ড হিসেবে বা শব্দ হিসেবে আমরা শুনি। তো এই ভোকাল কর্ডের যে পেশিগুলো আছে এগুলোর নড়াচড়ার কারণে বা এগুলোর সুনির্দিষ্ট কম্পনের কারণে আমরা শব্দ উৎপন্ন করতে পারি। আচ্ছা, ওইটা গেল ভোকাল কর্ড। তো ভোকাল কর্ড বা ষড়যন্ত্র এই আর কি পড়াশোনা। তো এখানে দেখো এই ছিদ্র বা এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটাকে ঢেকে কে রাখছিল, এখানে ছিল এপিগ্লটিস, তাই না? তো এপিগ্লটিস এই রাস্তাটার পাহারাদার বা এটাকে পাহারা দেয়। এখন এটা পাহারা দেওয়ার কী জন্য দরকার, এটা হচ্ছে আমরা এটাকে যদি ডাইজেস্টিভ সিস্টেমের সাথে বা আমাদের পরিপাকতন্ত্রের সাথে তুলনা করি তাহলে বুঝতে পারবো। আমাদের যে ষড়যন্ত্র আছে তার নিচে যে ট্রাকিয়া আছে, এর পিছন দিয়ে একটা খাদ্যনালী যায়, যেটাকে বলে দিতেছে আমরা অন্ননালী, তাই না? তো অন্ননালীটা এই বরাবর যায়, যেটা হইতেছে মুখ থেকে খাবার নিয়ে যায়। তো আলটিমেটলি এর পিছন দিয়ে খাদ্যনালী বা অন্ননালী যাইতেছে। তো খাদ্যগুলা যদি ভুল করে এই বরাবর চলে আসে তাইলে এটা তোমার ফুসফুসে চলে যেতে পারে। তো আলটিমেটলি এটা একটা রেসপিরেটরি প্রবলেম তৈরি করবে। তো এটা যেন না হয় এই জন্য এখানে পাহারা দেয় এপিগ্লটিস। এপিগ্লটিস কি করে, এপিগ্লটিস এই ছিদ্রপথটা যখন আমরা খাই তখন এটাকে বন্ধ করে রাখে। এখন এটাকে বন্ধ করে রাখলে কি হবে, খাদ্যটা শ্বাসতন্ত্র বা শ্বসনতন্ত্রের মধ্যে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে? তাইলে ওইটা যেদিক দিয়ে যাইতেছিল, মানে আমাদের যে খাদ্যনালী যেদিক দিয়ে যাইতেছিল ওই বরাবরই এটা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু গেল আমাদের ষড়যন্ত্র নিয়ে পড়াশোনা। এখন এই ষড়যন্ত্রর আগ পর্যন্ত আমরা যে অংশগুলো পাইছি, আমাদের নাসারন্ধ্র, দেন নাসা গহ্বর, গলবিল, দেন ষড়যন্ত্র ইটসেলফ, এই সবগুলা জিনিসপাতি মিলে আমরা বলি আমাদের বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এরপর থেকে শুরু হবে বায়ু পরিবহন অঞ্চল, ঠিক আছে? তাইলে আমাদের শ্বসনতন্ত্র এই জিনিসটার মধ্যে বেশ কিছু অর্গান আছে। এই অর্গানগুলোর মধ্যে আমাদের প্রথম দিকে যেগুলো আছে, মানে শ্বাসতন্ত্রের মধ্যে আমরা তরুণাস্থি যেটা পাইতেছি এখানে, আমাদের ভোকাল কর্ড বা ষড়যন্ত্র, এটার আগ পর্যন্ত যা আছে সবগুলো হইতেছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের মধ্যে পড়ে। তারপরের থেকে শুরু হবে বায়ু পরিবহন অঞ্চল। তো বায়ু পরিবহন অঞ্চলে প্রথমে পাইতেছি আমরা হচ্ছে এটা ট্রাকিয়া।
ট্রাকিয়ার পিছনের অংশ আগে দেখাই দিচ্ছি, কারণ সবাই ভাবে এটা গোল পাইপের মতো, কিন্তু সামনের দিক থেকে এটা এরকম, পিছনের দিক থেকে এটা ফ্ল্যাট। এই দেখো, এটা হইতেছে পিছনের দিক থেকে ফ্ল্যাট, ঠিক আছে। এই জন্য তোমাদের বইয়ে একটা কথা বলা আছে ট্রাকিয়ার ব্যাপারে, যে এটা সি শেপড কার্টিলেজ দ্বারা তৈরি, মানে সি আকৃতি, মানে এটা হচ্ছে সি শেপ হয় না, তো এই সি আকৃতির তরুণাস্থি দ্বারা এটা তৈরি। তো ওই জন্যে মাঝখানে এতটুকু গোল থাকে আর এখানে এতটুকু ফ্ল্যাট থাকে, সমান থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে তরুণাস্থির সংখ্যা কতগুলো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, 15 থেকে 20টা তরুণাস্থি এখানে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখান থেকে বাতাস পরিবহন হইতেছে। তারপরে দেখো এই জিনিসটা কি হইতেছে, এখান থেকে আমরা যদি ফুসফুস সরাই দিই, তাইলে আমরা এই জিনিসটা একটু ভালো মতন দেখতে পাই। ফুসফুসের বাইরে এখানে এই ট্রাকিয়াটা এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এই জায়গায় এসে এটা ডান আর বাম দুই দিকে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তো এই ট্রাকিয়া ভাগ হয়ে যে জিনিসগুলো তৈরি করে এদেরকে বলে হইতেছে আমরা ব্রঙ্কাস। তো ডান দিকে যেটা আছে ডান ব্রঙ্কাস, বাম দিকে যেটা আছে বাম ব্রঙ্কাস। এটা হচ্ছে ডান ব্রঙ্কাস, এটা হচ্ছে বাম ব্রঙ্কাস, ঠিক আছে। ছবিতে যা দেখতেছো আর তোমার যেটা ওইটা হইতেছে দিকগুলো উল্টা হবে, ঠিক আছে। এটা খেয়াল রেখো, ভাই বোনে যে আমি এটারে কেন ডান বলতেছি, এটা আসলে ডান। তুমি যখন দাঁড়াবা এইখানে উল্টা দিকে তখন তোমার ওইটা ডান হয়ে যাবে আর কি। তো এটা ডান ব্রঙ্কাস, এটা বাম ব্রঙ্কাস। দেন এই ব্রঙ্কাসগুলো আরও ছোটো ছোটো ভাগে ভাগ হইতে থাকবে। ভাগ হইতে 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 এটা একবারে শেষে যে একটা বায়োথলি তৈরি করবে, যেটাকে আমরা বলি অ্যালভিওলাস বা অ্যালভিওলি। আচ্ছা, এখন এখানে হইতেছে ভাগগুলা কেমন হইতেছে। এখানে প্রথমে যে ব্রঙ্কাসগুলো তৈরি হইলো এদেরকে বলি হইতেছে আমরা প্রাইমারি ব্রঙ্কাস। এরা করে কি, দুই পাশে দুইটা ভাগ হয়, দুই পাশে দুইটা ফুসফুস বা লাং থাকে, দুইটার মধ্যে দুইজন ঢুকে যায়, ঠিক আছে। তো দুই পাশে দুইজন চলে গেল, তাইলে দুইটা প্রাইমারি ব্রঙ্কাসের কাজ এতটুকু। দেন প্রাইমারি ব্রঙ্কাসটা এই ফুসফুসে ঢুকার পরে আরও কয়েকটা ভাগে ভাগ হয়। এখন কতগুলো ভাগে ভাগ হয়, কেন ভাগ হয়, এটা হইতেছে আমরা ফুসফুসের ভাগগুলো দেখে নিয়ে তারপরে আমরা এটা পড়বো। তো আমরা আবার ফুসফুসটাকে ফেরত নিয়ে আসি। তো আমাদের ফুসফুস দুইটা, একটা ডান এবং বাম, কিন্তু দুইটা সেম টু সেম না, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তো এটা হচ্ছে আমাদের ডান ফুসফুস। তো ডান ফুসফুসের মধ্যে থাকে 3টা খণ্ড, ঠিক আছে। কয়টা খণ্ড, 3টা। তো 3টা খণ্ডর মধ্যে উপরে একটা, মাঝখানে একটা, নিচে একটা। এই খণ্ডগুলো ভাগ হয়েছে কি দ্বারা, ফিসার দ্বারা। ফিসারগুলো কীরকম দেখতে, এই দেখো এখানে হচ্ছে কিছু খাজ বা লাইনের মতো জিনিস দেখতে পাইতেছো। এই খাজ বা লাইনের মতো জিনিসগুলো কি হইতেছে আমরা বলি ফিসার। তো এটা হইতেছে ডান ফুসফুসে থাকে হচ্ছে দুইটা, এই যে একটা, দেন এই যে আরেকটা, ঠিক আছে। এগুলোর নাম আছে হরিজন্টাল ফিশার, অবলিক ফিশার, ওগুলোর নাম আমাদের লাগবে না। আমরা জাস্ট খেয়াল করব এখানে যে খাজ আছে বা এই যে ফিশার আছে, এটার উপরের অংশ যে অংশটুকু আছে এটাকে বলতেছি আমরা আপার লোব, দেন মাঝখানে মিডিল লোব, দেন হচ্ছে লোয়ার লোব, ঠিক আছে। 3টা খণ্ড। দেন আমরা যদি বাম ফুসফুসে দেখি, বাম ফুসফুসে দেখো একটাই খালি খাজ আছে বা একটাই ফিশার আছে। এটার উপরে হইতেছে আপার লোব, নিচে হচ্ছে লোয়ার লোব। তাইলে বাম ফুসফুসে 2টা খণ্ড, ডান ফুসফুসে 3টা খণ্ড। এই জন্য ডান ফুসফুসটা আকৃতিগতভাবে বাম ফুসফুস থেকে বড় হয়, ঠিক আছে। বাম ফুসফুস থেকে ডান ফুসফুসটা আকৃতিগতভাবে বড় হবে। এর বাইরে তোমার এই যে ফুসফুসটা আছে, এখানে তুমি আরেকটা জিনিস দেখতে পাবা, সেটা হইতেছে হৃৎপিণ্ড, ঠিক আছে। এই দুইজনের মাঝখানে থাকে হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড আনার কারণ হইতেছে দেখো, এই হৃৎপিণ্ড আমরা জানি বুকের বাম দিকে থাকে, তাই না। এটা যদি ফুসফুসের দিকে বা ফুসফুসের মাঝখানে থাকে, তো এটা বাম দিকে থাকলে কি হবে, এই জিনিসটা তোমার ফুসফুসটাকে একটু চেপে দেবে। এটা দেখো শীর্ষটা বাম দিকে আছে, তো বাম ফুসফুসটা এর কারণে একটু চাপ খেয়ে যায়। চাপ খেয়ে যাওয়ার ফলে কি হয়, এখানে দেখো এই ডান ফুসফুস যেটা ছিল, ডান ফুসফুসটা এরকম সোজা, এর বর্ডারটা দেখো, মানে এর ধার বা এর প্রান্তটা দেখো, এটা সোজা, এর প্রান্তটা দেখো এটা এরকম করে যায়, এইভাবে ভাঁজ হয়ে গেছে, তাই না। তো আলটিমেটলি এইটা প্লেন, বাট এটা প্লেন না, ঠিক আছে। এটা প্লেন বা এটা প্লেন না। এটা প্লেন না হওয়ার কারণ হলো বাম দিকে ফুসফুস থাকে, সরি বাম দিকে হৃৎপিণ্ড থাকে, তো বাম ফুসফুসটা এরকম প্লেন হইতে পারে না। তো এইখানে যে বাঁকা জায়গাটা তৈরি হয় এটাকে বলি হচ্ছে আমরা কার্ডিয়াক নচ, ঠিক আছে। এটা এক্সট্রিম লেভেলের জ্ঞান, এটা তোমার লাগবে না। জাস্ট মনে রাখো যে বাম ফুসফুসে এখানে এরকম একটা খাজ থাকে, আর এটার মধ্যে 2টা খণ্ড, এটার মধ্যে 3টা খণ্ড, ঠিক আছে। এর বাইরে হইতেছে তোমার শ্বসনতন্ত্রের উপর একটা ছোট ভিডিও দেওয়া আছে, যে ডান ফুসফুসে কীভাবে কী জন্য ইনফেকশন বেশি হয়, বাম ফুসফুসে কেন কম হয়, দেন হচ্ছে হৃৎপিণ্ড আর ফুসফুস কীভাবে সম্পর্কে থাকে, এগুলো এক্সপ্লেন করে ওগুলো তুমি চ্যানেলে পেয়ে যাবে, ওগুলো তুমি আলাদা করে দেখে নিও। আজকের ভিডিওতে ওগুলো আলোচনা করব না, ওগুলো করতে গেলে আরও বেশি সময় লাগবে। তো আমাদের হচ্ছে ফুসফুসের 3টা খণ্ড দেখা হইল, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা একটু খাতা কলমে পড়াশোনা করি। তো খাতা কলমে পড়াশোনা করলে আমরা হইতেছে এখানে ব্রঙ্কাসের যে ভাগগুলো আছে এগুলো হচ্ছে ফার্স্টে আলোচনা করে নেব, দেন হচ্ছে আমরা ধীরে ধীরে এটা একেবারে ব্রেকডাউন করে ফেলবো, ঠিক আছে। তো ফার্স্টে আমরা দেখি আমাদের ছিল কি একটা ট্রাকিয়া, তাই না।
তো আমাদের হচ্ছে ইনিশিয়ালি একটা ট্রাকিয়া ছিল, ট্রাকিয়া এসে কি হইলো, দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা ডান একটা হইতেছে বাম। তো এটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস। আর এটা হইতেছে ডান, এই পাশে যা যা আসবে সব কিছু হচ্ছে ডান, এই পাশে যা যা আসবে সব কিছু হচ্ছে বাম, ঠিক আছে। তো এটা দুই ভাগে ভাগ হয়েছে। এখন এই জিনিসটা আঁকানোর সুবিধার্থে আমি এরকম দুই লাইন দিয়ে দেখাবো না, আমি জাস্ট এক লাইন করে দেখাবো, ঠিক আছে। তো এখানে এই ব্রঙ্কাসটা এসে এখানে তো তিনটা লোব আছে, ডান ফুসফুসে তিনটা লোব ছিল না, তো আলটিমেটলি এর তিনটা লোবে একটা করে শাখা দিতে হবে। তো একটা শাখা দিল উপরের লোবে, একটা শাখা দিল মাঝখানের লোবে, আরেকটা শাখা দিল তোমার নিচের লোবে, ঠিক আছে, তিনটা শাখা দিল। এখন ডান পাশে তো তিনটা গেল, বাম পাশে কয়টা হবে, বাম পাশে তোমার লোব ছিল কয়টা, দুইটা, তাই না, বাম ফুসফুসে দুইটা লোব ছিল, তো পাইলে এখানে তোমার দুইটা ভাগে ভাগ হবে প্রাইমারি ব্রঙ্কাস, একটা উপরে একটা নিচে। তাইলে এই যে ব্রঙ্কাসগুলো তৈরি হইলো এখানে, এগুলো কোথায় যাইতেছে, লোবে যাইতেছে, তাই না, ফুসফুসের যে লোব ছিল লোবের ভিতরে যাইতেছে। তাই জন্য এদেরকে বলবো হচ্ছে আমরা লোবার ব্রঙ্কাস। কি ব্রঙ্কাস বলবো, লোবার ব্রঙ্কাস। এখন প্রাইমারির পরে কি আসে, প্রাইমারির পরে আসে সেকেন্ডারি, তাই না। তো লোবার ব্রঙ্কাসের আরেকটা নাম আমরা বলতে পারি যে সেকেন্ডারি ব্রঙ্কাস। কি বলতে পারি, সেকেন্ডারি ব্রঙ্কাস। আচ্ছা, লোবার ব্রঙ্কাস সেকেন্ডারি ব্রঙ্কাস গেল, তাইলে এখানে তিনটা, ওই বাম পাশে দুইটা। এখন এই যে লোব তিনটা পাইরা, এই লোব কি আর ছোট ছোট ভাগে ভাগ হয় না, অবশ্যই ছোট ছোট ভাগে ভাগ হয়। এগুলো হইতেছে এরপরে কিছু সেগমেন্টে ভাগ হয়, ঠিক আছে, এই সেগমেন্টগুলোতে ভাগ হবে। এখন সেগমেন্টগুলো হচ্ছে তোমার দুইটা ব্রঙ্কাসের মধ্যেই থাকে। তো এই জিনিসগুলো ধরো হচ্ছে আমি এখানে যদি ফুসফুসটা আঁকি, তো এটা ধরো এটার উপরের লোব ছিল, এটা ধরো এর নিচের লোব ছিল, মাঝখানের লোব ছিল, আর এটা হচ্ছে নিচের লোব। তো এই যে প্রত্যেকটা লোব, এই লোবগুলোই বিভিন্ন সেগমেন্টে ভাগ হয়ে থাকে, ঠিক আছে। অন্য কালার দিয়ে দেখাই একটা, এটা ধরো এরকম তিনটা সেগমেন্টে ভাগ হয়ে আছে, এটা ধরো কিছু সেগমেন্টে ভাগ হয়েছে, এটা সেগমেন্টে ভাগ হয়েছে, এরকম হচ্ছে 10টার মতো সেগমেন্টে প্রত্যেকটা ফুসফুস ভাগ হয়ে থাকে। তো আলটিমেটলি প্রত্যেকটা লোবের মধ্যে কিছু সেগমেন্ট থাকে। তো এই যে লোবার ব্রঙ্কাস যারা একটা লোবকে সাপ্লাই দিতেছে, তারা এরপরে এই সেগমেন্টগুলোতে ঢুকবে, তাইলে এরা কি হবে, যতগুলো সেগমেন্ট আছে ওই অনুযায়ী ভাগ হবে। তাইলে যদি এখানে তিনটা সেগমেন্ট থাকে, তাইলে এখানে হচ্ছে ডিভিশনগুলো কেমন হবে, এখানে হইতেছে একজন যাবে হইতেছে উপরে, একজন যাবে হইতেছে এখানে, তাহলে দেখো তিনজন তিন জায়গায় চলে গেল। তো এই যে ব্রঙ্কাসগুলো এখন তৈরি হইলো এই লোবের ভিতরে সেগমেন্টে গিয়ে, এগুলোকে বলবো হচ্ছে আমরা সেগমেন্টাল ব্রঙ্কাস। কি বলতেছি আমরা এগুলোকে, সেগমেন্টাল ব্রঙ্কাস। তো এরা হইতেছে কি সেগমেন্টাল। এখন সেকেন্ডারির পরে কি আসে, সেকেন্ডারি পরে আসে হইতেছে তোমার টারশিয়ারি, ঠিক আছে, সেগমেন্টালে কে তাইলে আমরা বলতে পারি টারশিয়ারি, টারশিয়ারি ব্রঙ্কাস। এরপরে তোমার এই লোব যেগুলো আছে, লোব আরো অনেক ছোট ছোট ভাগে ভাগ হয়ে থাকে, ওগুলোকে আমরা আরেক কথায় লোবিউলো বলে থাকি। যে কোনো নামের শেষে যদি উল থাকে, নামের শেষে যদি উল থাকে, ইংলিশে যদি এরকম উল বা উল এরকম কিছু থাকে, তাহলে এটা বোঝা হইতেছে ছোট। যেরকম আমরা বলে থাকি কি লোভ, লোভ হইতেছে একটা বড় জিনিস। দেন লোবিউল যদি বলি তাহলে বলবো যে লোভের ছোট ভাই, মানে লোভের একটা ছোট ভার্সন লোবিউল, ঠিক আছে। তাইলে লোভ অ্যান্ড লোবিউল একটা আরেকটার ছোট ভার্সন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এরপরে আসো তোমার হচ্ছে এই যে ব্রঙ্কাসগুলো গেল, এগুলোকে আমরা বলতেছি তাইলে সেগমেন্টাল ব্রঙ্কাস। এখন সেগমেন্টাল ব্রঙ্কাস আরও ছোট ছোট ভাগে ভাগ হইতে থাকবে, ভাগ হইতে 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 এটা দুইটা ব্রঙ্কিওলে পরিণত হবে, সেগুলো হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল এবং রেসপিরেটরি ব্রঙ্কিওল বা শ্বসন ব্রঙ্কিওল। এখানে অ্যাকচুয়ালি আরও মাঝখানে ভাগ আছে, তোমাদের বইয়ে প্রান্তীয় আর শ্বসনের কথা বলা হয়েছে, তাই জন্য আমি এইটাই কভার করে যাব, আর কোনো ঝামেলার মধ্যে যাব না। তো এখানে এই ব্রঙ্কাসটা আলটিমেটলি আরও ভাগ হইতে 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 পরিণত হবে কি প্রান্তীয় ব্রঙ্কিওল। আচ্ছা এখন বলো যে ভাইয়া এতক্ষণ তো ব্রঙ্কাস ছিল, এখন ব্রঙ্কিওল হইল কেন। এখন ব্রঙ্কিওল জিনিসটাকে আমরা ভাঙি, ব্রঙ্কিওল, আর ব্রঙ্কাসটা কি ছিল, ব্রঙ্কাস। তো দেখো এটার নামে শেষেও আমরা হইতেছে ওল লাগাই দিছি, তাই না। তাইলে
এই ব্রঙ্কাসের ছোট বাহি হইতেছে ব্রঙ্কিওল। তার মানে বুঝাইতেছি কি, ব্রঙ্কাস ছিল জিনিসটা হইতেছে ধরো এরকম মোটা ছিল, তারপরে এটা হইতেছে আরো ছোট ছোট ভাগে ভাগ হইতেছে, তাইলে হইতেছে এই জিনিসগুলো আরো ছোট ছোট হইতে থাকবে, তাই না? তো আলটিমেটলি এই জিনিসটা ছোট হইতে 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 অনেক ছোট হয়ে গেছে যখন, তখন এটাকে আমরা বলতেছি ব্রঙ্কিওল, তখন আর এটা ব্রঙ্কাস নাই। ঠিক আছে, তো প্রান্তীয় ব্রঙ্কিওল পাইলাম। প্রান্তীয় ব্রঙ্কিওলের পরে হচ্ছে আমরা পাবো শ্বসন ব্রঙ্কিওল। শ্বসন ব্রঙ্কিওল বা রেসপিরেটরি ব্রঙ্কিওল। ঠিক আছে, তাহলে ভাগগুলো বুঝছো কিভাবে ভাগ হইতেছে। এখন রেসপিরেটরি ব্রঙ্কিওল এটা তৈরি হওয়ার পরে এই জিনিসটা সাপ্লাই দিবে কারে? এই জিনিসটা যুক্ত থাকবে হইতেছে অ্যালভিওলাসের সাথে। ঠিক আছে, এই জিনিসটা যুক্ত থাকবে হচ্ছে অ্যালভিওলাসের সাথে। এখানে হইতেছে তুমি একটা ছবি দেখো, এই ছবিটা হইতেছে তোমাদের বই থেকেই নাও। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখতেছি অনেকগুলো অ্যালভিওলের গুচ্ছ বা হইতেছে এরকম ফোলা ফোলা জিনিসের গুচ্ছ। এখানে হইতেছে রেসপিরেটরি ব্রঙ্কিওল যেটা আছে ওইটা দিয়ে বাতাস এখানে আসতেছে। ঠিক আছে, ওইটা দিয়ে বাতাস এখানে আসলো, দেন হচ্ছে এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো স্যাক তৈরি হয়েছে, যেটাকে বলতেছি আমরা অ্যালভিওলার স্যাক। এই জিনিসটা হচ্ছে একটা আঙ্গুরের থোকার মতো। আঙ্গুরের থোকার মতো বলতে কি বুঝাইতেছি, মানে ধরো একটা আঙ্গুরের থোকায় অনেকগুলো আঙ্গুর এইভাবে আছে, দেন এইখানে আরও অনেকগুলো আছে। এখন ইন্ডিভিজুয়ালি এরাও আঙ্গুর, আর সবাই মিলে একটা আঙ্গুরের থোকা তৈরি করছে, তাই না? তো এখানে দেখো ইন্ডিভিজুয়ালি অনেকগুলো গোল গোল বেলুনের মতো জিনিস আছে, আর সবাই একসাথে গুচ্ছ আকৃতিতে আছে। ঠিক আছে, তো সবাই যখন গুচ্ছ আকৃতিতে আছে, মানে একটা গোছার মতো আছে বা একটা আঙ্গুরের থোকার মতো আছে, তখন এটাকে বলতেছি হচ্ছে আমরা অ্যালভিওলার স্যাক। ঠিক আছে, এটা কি বলতেছি আমরা? অ্যালভিওলার স্যাক। অ্যালভিওলার স্যাক। এর ভিতরে আছে কি? এইগুলা ইন্ডিভিজুয়ালি এক একটা অ্যালভিওলাই বা অ্যালভিওলাস। ঠিক আছে, তাইলে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে বাতাসটা আলটিমেটলি ফুসফুসের মধ্যে আসতেছে এই অ্যালভিওলাইগুলোতে। এখন অ্যালভিওলের চারিদিকে এই যে এই জিনিসপাতিগুলো দেখতেছো কি, এগুলো হচ্ছে রক্তনালী। তো রক্তনালীর মধ্যে তোমার এখন গ্যাস এক্সচেঞ্জ হবে, রক্তের সাথে এখানে বাতাসের আদান প্রদান হবে। তো ওইটা কিভাবে হবে ওইটা হইতেছে আমরা একটু পরে ডিসকাস করব। আপাতত আমাদের শ্বসনতন্ত্র মোটামুটি একটা আইডিয়া আসলো যে আমাদের নাসা রন্ধ্র থেকে বাতাস ঢুকে কিভাবে আমাদের ফুসফুসে অ্যালভিওলাই পর্যন্ত জিনিসটা পৌঁছে যাইতেছে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো আছে এখানে, যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলো মিলে যে সিস্টেম বা তন্ত্র তৈরি করছে, এটাকে বলতেছি আমরা শ্বসনতন্ত্র। যে তন্ত্রের মাধ্যমে আমরা শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ত্যাগ করি, এবং যে গ্যাসগুলো গ্রহণ করি সেগুলোকে আমরা ইউটিলাইজ করি আমাদের দেহে। ঠিক আছে, তো আলটিমেটলি এই শ্বসনতন্ত্র আমাদের বেসিক ফান্ডামেন্টাল বোঝা শেষ।